সরকারি নির্দেশিকা অনুযায়ী আমরা সপ্তাহব্যাপী স্টুডেন্ট উইক উদযাপন করছি। সেই স্টুডেন্টস উইকে নানা ধরনের কর্মসূচি আমরা ইতিমধ্যে পালন করেছি। আজকে তার শেষ দিন এবং আজকের যে বিশেষ আয়োজন সেটি হচ্ছে মিট দ্য আইকন। তো আজকে আমরা আইকন হিসেবে এমন একজনকে আমাদের মধ্যে পেয়েছি যিনি এই বিদ্যালয়ের প্রাক্তন এক কৃতি ছাত্র, সেই সঙ্গে তিনি বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সাংস্কৃতিক বিভাগের অ্যাডিশনাল ডাইরেক্টর মাননীয় বাসুদেব ঘোষ মহাশয়। আমরা আমাদের মঞ্চে উপবিষ্ট অতিথিবৃন্দকে একে একে বরণ করে নেব। বরণ করে নিচ্ছেন আমাদের বিদ্যালয়ের ছাত্রীরা। এসো হে সুন্দর, এসো হে সুবাসিত, এসো হে অমল নিলয়, এসো হে মনোহর, এসো হে জ্যোতিরূপ, এসো হে সৌকর্য, এসো হে আনন্দ রূপ, এসো হে অরূপ রতন, এসো হে সত্য শঙ্খ, এসো হে সুবিমল, এসো হে প্রাপ্ত সংস্কৃতি স্পন্দন, এসো হে সমাহিত পরম স্নিগ্ধ মন, তব নিত্য নারীময় আমরা হলাম গৌরবান্বিত। আমাদের মন শরীরে আজ আমাদের ঢেউয়ের চঞ্চলতা, বিদ্যালয়ের অঙ্গনে আজ প্রস্ফুটিত কনকলতা। তোমার জানাই স্বাগত, তব জয়ধ্বনিতে গাই যে হর্ষগীত। মোরা সমর্পিত তব নিত্য নন্দন কর্মে, সংস্কৃতির নীলিমায় মোরা উজ্জ্বল তব ধর্মে। হে বিদ্যালয় রত্ন, তব গৌরবে তাই জয় গান গাই, শ্রদ্ধায় নত মস্তকে তোমারে প্রণাম জানাই। শতাব্দীর প্রাণ ছোঁয়া আলো দিয়ে ঘেরা সে উঠান, নিখিলের নীল সাজে নিকট করেছে সুদূরে। মুক্ত হৃদয় যা চিত্তে মেখেছে জ্ঞান আলো, সে আকাশ ব্যাপ্ত আজ গান গায় তোমারও সুরে। স্নেহের সে প্রাঙ্গণ যত্ন নিয়েছে যে প্রীতি, অনন্ত স্বপ্ন যা ভীম পলাশির সুরে। গেয়ে যায় উল্লাসে আলোকিত জীবনের গীতি, গেঁথেছ হৃদয়ে প্রেম, আছো তুমি যাওনি তো দূরে। কর্মধ্বনিত প্রাণে যে প্রাণ মিটেছে তিয়াস, অমৃত আধারে এ সোনার পাপড়িকে মেলে। এগিয়ে চলার সেই স্নিগ্ধ অনিমেষ জ্যোতি, ঋদ্ধ করেছ মন আলোমাখা স্বপ্নের কোলে। অন্তরে এঁকেছ যে জিগিষার বিনম্র ধারা, অস্মিতা মুছে যায় উদ্যম কর্ম অনলে। যে আধার রচেছিলে এগিয়ে চলার স্থির পথ, বোঝালে হৃদয়ে সে আজও তুমি তারই ছেলে। মানবিকতার তৃষা শপথ করেছে সিঞ্চন, শপথ যা ডানা মেলে আশার অমৃত কল্লোলে। শিক্ষা সংস্কৃতি সম্প্রীতির স্নেহ আলাপন, হে সুধী তুমি দীপ্ত সে বসন্ত বাহার হিন্দোলে। নমস্কার।
শুনব। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, দহন দানে আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। আমার এই দেহখানি তুলে ধরো, তোমার এই দেবালয়ের প্রদীপ করো। আমার এই দেহখানি তুলে ধরো, তোমার এই দেবালয়ের প্রদীপ করো। নিশিদিন আলোক শিখা জ্বলুক গানে, নিশিদিন আলোক শিখা জ্বলুক গানে, আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। আধারের গায়ে গায়ে পরস্তব, সারা রাত ফোটাক তারা নব নব। আধারের গায়ে গায়ে পরস্তব, সারা রাত ফোটাক তারা নব নব। নয়নের দৃষ্টি হতে মুছবে কালো, যেখানে পড়বে সেথা দেখবে আলো। নয়নের দৃষ্টি হতে মুছবে কালো, যেখানে পড়বে সেথা দেখবে আলো। ব্যথা মন উঠবে জ্বলে ঊর্ধ্ব প্রাণে, ব্যথা মন উঠবে জ্বলে ঊর্ধ্ব প্রাণে, আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, দহন দানে আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। উদ্বোধনী সঙ্গীতের পর এখন স্বাগত ভাষণ দেবেন বিদ্যালয়ের মাননীয় প্রধান শিক্ষক ডক্টর দেবাশিস দে মহাশয়। মঞ্চে উপস্থিত আছেন বিদ্যালয় পরিচালন সমিতি সভাপতি, উপস্থিত আছেন আমাদের মহকুমা তথ্য সাংস্কৃতিক আধিকারিক সুস্মিতা মুখার্জি মহাশয়া, উপস্থিত আছেন আমাদের বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক। সর্বোপরি আজকে আমরা মঞ্চে এমন একজন ব্যক্তিকে পেয়েছি যিনি একজন আমাদের বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। এই কথাটা বলতে অত্যন্ত গর্ব তো বোধ করছি, সাথে সাথে আমি তার সম্পর্কে খুব বেশি জানতাম না, কিন্তু আজকে স্কুলে এসে থেকে ওনার সঙ্গে সাক্ষাৎ হওয়ার পর থেকে যে সমস্ত অভিজ্ঞতাগুলো ওনার কাছ থেকে আমি অর্জন করছি, সেগুলো ক্রমেই একজন মানুষ হিসাবে, তার কাজ হিসাবে
তার কাজের গুণ মান এই সমস্ত জিনিসগুলো আমাকে একটা অত্যন্ত আকর্ষণ করছে। তো সেরকম একজন ব্যক্তি আমাদের বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, এটা বলতে এবং অনুভব করতেও গর্ববোধ করছি। তিনি শ্রী বাসুদেব ঘোষ মহাশয়, অ্যাডিশনাল ডাইরেক্টর কালচার অ্যান্ড ইনফরমেশন ডিপার্টমেন্ট, পশ্চিমবঙ্গের সরকারি। তো আজকের এই অনুষ্ঠানটার একটা বিশেষ উদ্দেশ্য আছে, তোমরা জানো গত 2রা জানুয়ারি থেকে 8ই জানুয়ারি পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তর থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছে স্টুডেন্ট উইক অবজারভেশন বা সেলিব্রেশন, তারই একটা অঙ্গ হচ্ছে মিট দ্য আইকন। আমরা বিগত 2 তারিখ থেকে অনেকগুলো অনুষ্ঠান পরপর করে এসেছি। আজকে 7 তারিখ, আগামীকালকে শেষ হচ্ছে ফুড ফেস্টিভ্যাল দিয়ে। আজকে যে অনুষ্ঠানটা, তার মূল যে অনুষ্ঠান সেটি হচ্ছে মিট দ্য আইকন। এইটা আমরা গত 3 বছর ধরে করছি এবং এখানে আমরা একজন প্রাক্তন ছাত্র, যিনি আমাদের কাছে একজন আইকন, অর্থাৎ একজন মডেল, আমাদের সমস্ত দিক দিয়ে জীবনে যাপনে মানে, যাকে আমরা সামনে রেখে আদর্শ করে আমরা আমাদের জীবন শিক্ষা এইগুলোকে এগিয়ে নিয়ে যেতে পারি। যেমনই একজন মানুষ শ্রী বাসুদেব ঘোষ মহাশয়, তিনি একদিন তোমাদেরই মতো আজকে যারা স্কুলে বসে আছো ছোট ছোট ছেলে মেয়ে, তাদেরই মতো একদিন এই গ্রামের ধুলো মাটিতে ছোটাছুটি করে স্কুলে এসেছেন, এখান থেকে ফিরে গেছেন, স্কুলের মাস্টারমশাইদের কাছে পাঠ নিয়েছেন, তারপর আস্তে আস্তে তিনি কলকাতাতে আজকে এই একটা সর্বোচ্চ সম্মানের জায়গায় পৌঁছেছেন। এই যে জার্নিটা, এই যে যাত্রাপথটা জীবনের, এটা খুব সহজ নয়। এটা খুব সহজেই উপলব্ধি করা যায় এবং বলা যায় যে মানুষের যে উত্তরণ, জীবনের যে অগ্রগতি, সেটা খুব সহজে আসে না। তার জন্য অনেক ধৈর্য, পরিশ্রম, ত্যাগ স্বীকার, সংযম, সংবরণ, আত্মনিয়ন্ত্রণ এর মধ্যে দিয়ে অগ্রসর হতে হয়। এর মধ্যে একটা জীবনবোধের শিক্ষা থাকে, জীবন চর্চার শিক্ষা থাকে এবং নিজেকে তৈরি করার, প্রস্তুতি করার একটা শিক্ষা থাকে। তোমরা আজকে তার কাছ থেকে সেই যে জীবন যাপনের, সেই যে সংঘর্ষের, সেই যে সংগ্রামের, সেই যে আত্মনিয়ন্ত্রণের, সেই যে ধৈর্যের, সেই যে সংযমের যে শিক্ষা, সেই শিক্ষা কিভাবে তাকে এই গ্রামের থেকে অনেক উঁচুতে আজকে তাকে প্রতিষ্ঠা দিয়েছে, সেই কথা আমি চাইব তার মুখ থেকে সরাসরি তোমরা শুনবে। এবং সাথে সাথে তোমাদের যদি এই সম্পর্কে কোনো কিছু জানার আগ্রহ থাকে বা জানার দরকার থাকে, তার কাছ থেকে তোমরা সেটা জেনে নিতে পারো। আমি ওনাকে বিদ্যালয়ের পক্ষ থেকে, আমাদের সমস্ত স্কুল পরিবারের পক্ষ থেকে, সূত্র উচ্চ বিদ্যালয়ের পরিবারের পক্ষ থেকে আমি ওনাকে বিদ্যালয়ের সমস্ত গোষ্ঠীর পক্ষ থেকে আমি ওনাকে সাদর অভ্যর্থনা জানাচ্ছি। এবং আমাদের বিদ্যালয় বিগত দিনে যেভাবে বিভিন্ন দিক দিয়ে এগিয়ে যাচ্ছে, পড়াশোনার, খেলাধুলা, গান বাজনা, সাংস্কৃতিক চর্চা, সমস্ত দিক দিয়ে সেই সুনাম বজায় থাকবে। এবং উনি একজন প্রাক্তন ছাত্র হিসাবে আমাদেরকে একটা নির্দেশনা দিন যে আমরা কিভাবে আরো এগোতে পারি, আমাদের যাত্রাপথটা আরো ভালোভাবে যাতে আমরা এগোতে পারি, আমাদের স্কুল যাতে আরো উন্নতির পথে, প্রগতির পথে এগিয়ে যায়, সেই দিকেও আশা করি উনি একটা আমাদের দিক নির্দেশনা দেবেন। এই আশা রেখে আমি উপস্থিত সবাইকে এবং আমি আমার প্রিয় ছাত্রছাত্রীদের ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে বক্তব্য শেষ করছি। সেই সাথে আমার যারা প্রিয় সহকর্মী, তাদেরকেও আমার আরেকবার ধন্যবাদ ও কৃতজ্ঞতা। মাননীয় প্রধান শিক্ষক মহাশয়কে অসংখ্য ধন্যবাদ। এরপর সমবেত সঙ্গীত তোমার ঘরে বসত করে কয়েকজনা পরিবেশন করছে বিদ্যালয়ের ছাত্রীরা।
তোমার ঘরে বসত করে কয়জনা তোমার ঘরে বাস করে কারা হায় মন জানো না তোমার ঘরে বাস করে কারা হায় মন জানো না তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না তোমার ঘরে বসত করে কয়জনা এরপর আজকের অনুষ্ঠানের যিনি প্রধান অতিথি অর্থাৎ আজকের মিট দ্য আইকনের আইকন মাননীয় বাসুদেব ঘোষ মহাশয়, ওনাকে ওনার জীবনের কথা, ছাত্র জীবনের কথা আমরা শুনব, সেই জন্য এখানে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি প্রথমেই প্রণাম জানাই এই স্কুলের প্রতিষ্ঠাতা জ্যোতিষ সিংহ মহাশয়কে। আমরা ছোটবেলাতেই শুনেছি যে উনি এই কৃষি প্রধান অঞ্চলের ছাত্রছাত্রীদের
বিশেষ করে কৃষক পরিবারের ছেলে মেয়েদের শিক্ষার জন্য 3টি স্কুল করেছিলেন। একটা সুদপুর হাই স্কুল, একটা পঞ্চাননতলা হাই স্কুল, আর একটা চুরপুরি হাই স্কুল। শুধু তাই নয়, তাছাড়াও কিন্তু অনেক জনহিতকর কাজের সঙ্গে যুক্ত ছিলেন। আমি আজকে এখানে আসতে পেরে আমার খুব ভালো লাগছে। আমি এখানে প্রথমেই এর জন্য আমার কৃতজ্ঞতা, আমার ধন্যবাদ, আমার অন্তরের শুভেচ্ছা জানাবো স্কুলের প্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষক মন্ডলীকে, যারা আমাকে এই আমার ছোটবেলায়, তোমরা আজকে যারা এখানে এইভাবে বসে আছো, একদিন আমিও ঠিক ওইভাবেই বসে থাকতাম তোমার মতো, ঠিক এরকম জায়গাতে সেই স্কুলে আমার আসার সুযোগ করে দিয়েছিল। আমার যতটা মনে পড়ছে সেটা হয়তো 1976 সাল, আজ থেকে 49 বছর আগে। এই ঠিক টিউশন ঘরটায় আমার ক্লাস শুরু হয়েছিল। আমি নারায়ণপুর গ্রামে আমার বাড়ি। আমার বলতে মানে খুব ভেতরটা খারাপ লাগছে যে আমার দাদা আমাকে সেই স্কুলে ভর্তি করে দিয়ে গিয়েছিলেন, সেই দাদা আজ নেই, এবছরই মারা গিয়েছেন। এই স্কুলে আমাদের ক্লাস 5-এর ক্লাস হতো ঠিক এই ঘরটায়, ক্লাস 6, তারপরে ক্লাস 7, ক্লাস 8, ক্লাস 9, লাস্টেরটায় ক্লাস 10। আর আমি সামনে যেখানে দাঁড়িয়ে আছি এখানে টিচার রুম ছিল, পাশেই ছিল এই দিকটায় ছিলেন হেডমাস্টার মশাইয়ের ঘর। আমি চোখের সামনে যেন সেগুলো দেখতে পাচ্ছি। এখানে লেখা আছে সুদপুর উচ্চ বিদ্যালয় বলে, যেটা এটা আমাদের এক মাস্টারমশাই হাতে লেখা। উনি, আমরা এখান থেকে দেখছি মাস্টারমশাই রাজকর্মীর সঙ্গে কর্নিক নিয়ে লেখাটা তৈরি করছিলেন। কেজি বলতাম আমরা, কনককান্তি গোস্বামী, তিনি আমাদের ভূগোল পড়াতেন। আমাদের এই কলেজে প্রথম, আমার মনে হচ্ছে সেটা বোধহয় জানুয়ারি মাসের প্রথম সপ্তাহই ছিল, কারণ তখন জানুয়ারি টু ডিসেম্বর সেশন ছিল। চিত্তরঞ্জন বক্সি বলে একজন টিচার আমাদের ছিলেন, তিনি আমাদের ক্লাস টিচার ছিলেন, ইংরেজি পড়াতেন। অনেক টিচার তখন যারা পরপর ক্লাস নিতেন, মলয়বাবু ছিলেন, মলয়রঞ্জন নাইক সরকার মাস্টার, সেটাই আমি জানি। সত্য বন্দ্যোপাধ্যায় আমাদের বাংলা পড়াতেন। আব্দুল মান্নান আমাদের অঙ্ক এবং ফিজিক্স পড়াতেন। হিরণময় গোস্বামী এইচএস বলতাম আমরা, তিনি বাংলা পড়াতেন, বিশেষ করে কবিতায় তার খুব পাণ্ডিত্য ছিল। SBH বলে একজন ছিলেন, শচীন্দ্রনাথ ভট্টাচার্য, তিনি আমাকে খুব স্নেহ করতেন। তার মেয়ে, আমাদের ছেলে আমার সহপাঠী ছিল। সে দিনগুলোর কথা মনে পড়ছে। মাস্টারমশাইদের অধিকাংশই আজ নেই, তবে তাদের ছেলে মেয়েদের সঙ্গে অনেকের সঙ্গে পরিচয় আছে। আমার সহপাঠীদের অনেকের সঙ্গে এখনো যোগাযোগ আছে। তোমরা ছেলেরা মেয়েরা ঝগড়া করো না? আমাদের খুব ঝগড়া হতো। আমাদের ক্লাসে কিছু মেয়েরা ছিল আর বেশ কিছু ছেলেরা ছিল। বিশেষ করে এই দরজায় দাঁড়ানো নিয়ে ছেলেদের মধ্যে আর মেয়েদের মধ্যে খুব ঝগড়া হতো। তো আমরা যথারীতি মেয়েদের সঙ্গে পেরে উঠতাম না। ওরা, তার কারণ একটা অন্য ছিল, সেটা হচ্ছে আমাদের সঙ্গে 3 জন মাস্টারমশাইয়ের মেয়ে পড়তেন। হেডমাস্টারমশাই মেয়ে পড়তেন আইভি বলে, আর সত্যবাবুর মেয়ে পড়তেন, তার নাম কবিতা ব্যানার্জি, আর শচীনবাবুর মেয়ে পড়তেন আমাদের সঙ্গে, তার নাম ছিল মিঠু। আইভি, কবু, মিঠু, মানে 3 জন যেদিকে যেত সেদিকে একদম ধুলিসাৎ করতো আর কি আমাদেরকে। সেগুলো খুব মজার দিন তো ছিলই, কিন্তু কঠিনও ছিল। একটা হচ্ছে তখন এত ছেলে, আজকে মাস্টারমশাইয়ের কাছে, হেডমাস্টারমশাইয়ের কাছে শুনছিলাম কত ছাত্র খুব ভয় লাগতো গ্রাম থেকে। তখন সুদপুরকে আমরা অনেকটা শহর বলে মনে করতাম। তোমরা যেমন এখন কলকাতাকে মনে করবে শহর, আমরা পাশের গ্রাম, যেন চাষিদের ছোট্ট গ্রাম, সেখান থেকে আসতাম যে স্কুলে পড়তে। প্রথমে খুব ভয়ে আসতাম। তা এই মাস্টারমশাই বলছিলেন যে জীবনের জার্নিটা বলার জন্য আজকে প্রায় 60 বছরের কাছাকাছি এসেছি। প্রথমে সুদপুর হাই স্কুল, তারপর কাটোয়া কলেজ,
তারপরে বর্ধমান ইউনিভার্সিটি, তারপরে বর্ধমান কালেক্টরেটের চাকরি, না মাঝে আরো ছোট ছোট চাকরি আছে ওগুলো করে। তারপরে এই তথ্য সংস্কৃতি বিভাগে ইন্টারভিউ দিয়ে ঢোকা, প্রথম পোস্টিং মেদিনীপুর, এখন সেই জেলা ভেঙে 3টি হয়েছে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, তখন একটাই জেলা ছিল। তারপরে জলপাইগুড়ি, তারপরে কলকাতা রাইটার্স বিল্ডিং, তারপরে এখন নবান্নের সঙ্গে আরো অনেকগুলো পাশাপাশি দায়িত্ব। একটা শুধু বারবার একটা শুধু বারবার মনে হচ্ছে, এখন তো প্রায় তোমরা যেমন কাটোয়া বলো না, কাটোয়া যেতে গেলে প্রায় কাটোয়ায় পৌঁছে গেছি বা কাটোয়ায় পৌঁছে গেছি, আমরাও জীবনে প্রায় একটা স্যাচুরেশনে পৌঁছে গেছি যেখান থেকে যাত্রা করে। আমার আজকে বারবার মনে হচ্ছে যে আমি যদি এরকম 300 ছেলে পেতাম তোমাদের মতো, নতুন করে আরেকবার চেষ্টা করতাম পশ্চিমবাংলাটাকে বদলে দেওয়া। মানে অনেকগুলো জায়গায় যেগুলো মনে হয় যে আরো অনেক কিছু করার আছে, তো লোক বল চাই। আমার শুধু এই হেডমাস্টারমশাইকে দেখে হিংসে হচ্ছে বলতে গেলে, উনি এত সুন্দর করে স্কুলটা করেছেন, আমার সেটা মনে হচ্ছে বারবার একটাই হয়তো এর মধ্যে একটাই হয়তো রহস্য আছে, সেটা হচ্ছে একটা টিম লিডার হওয়া। টিম তৈরি করা, আমি দেখেছি অনেক অফিসারের সঙ্গে তো কাজ করলাম জীবনে, বড় বড় আইএস অফিসার থেকে শুরু করে পলিটিক্যাল লিডার, তাদের সঙ্গেও কাজ করলাম। বড় কাজ করতে গেলে একটা লিডারশিপ দরকার। লিডারশিপ হচ্ছে অনেককে নিয়ে চলা, অসুবিধা হলে বলবে। এই অনেককে নিয়ে চলাটাই না জীবনের প্রথম দিন থেকে শিখতে হবে, তাহলেই জীবনের একটা জায়গায় তোমরা পৌঁছে যাবে। আমি শুধু স্কুলের কথা একটু বলে নিই, এই কলেজ আমি এভাবে বলবো, আমার জীবনের 3টে ভাগ আছে, আমি ভাবছিলাম যে কি বলবো। একটা হচ্ছে আমার স্কুল এবং কলেজ জীবন, লেখাপড়া। এই স্কুলে লেখাপড়া, আমি নারায়ণপুর প্রাইমারি স্কুল, আমাদের তখন স্কুল ছিল না, ক্লাব ঘরে কিছুদিন ক্লাব ঘরে স্কুল বসতো, কিছুদিন দুর্গা দালানে স্কুল বসতো, কিছুদিন হেডমাস্টার মশাই বৈঠকখানায় স্কুল বসতো। এখন যেমন কি বলে পাকা বাড়ি হয়েছে স্কুলের, তা হয়নি। এগুলোই আমাদের প্রাইমারি স্কুল কেটে গিয়েছে। দোলগোবিন্দ মন্ডল, গদাধর ঘোষ, ষষ্ঠীপদ হাজরা, অনিল দেওয়াল, 4জন টিচার ছিল। এখনো চোখ বুঝলেই 4জন টিচারকে দেখতে পাই। তারাই প্রথম ভিত্তিটা গড়ে দিয়েছিলেন লেখাপড়া। তারপরে এই স্কুলে আসা 5 থেকে 10, আমার যতদূর মনে পড়ছে 76-এ ভর্তি হই এই স্কুলে। আমরা সুদপুরে বললাম, সুদপুরের ছেলেদেরকে একটু শহুরে বলে মনে করতাম, আমরা গ্রাম থেকে এসেছি। এইটা মানিয়ে নিতেই 1 বছর লেগেছে। প্রথমবারে আমি এই স্কুলে সেকেন্ড হয়েছিলাম, কিন্তু নাম ডাকা হলো আমাকে 3rd হিসাবে। তারপরে যখন মার্কশিটটা হাতে পেলাম, দিয়ে গিয়ে দেখালাম হেডমাস্টার মশাইকে যে স্যার আমার তো 2য় স্থান লেখা আছে। বলে দাঁড়াও, তাহলে তো কিছু একটা গন্ডগোল হয়েছে। তারপরে উনি বললেন যে না, তুমি সেকেন্ড, তোমার নাম, কিন্তু আমাকে 3rd হিসেবেই, ওই যখন ওখান থেকে পাঠ করা হয় তখন 3rd হিসেবেই করা হয়। ঠিক আছে। 6-এ দেখলাম, 6-এ প্রায় তখন আমাদের দুটো, এখন জানি না কটা ভাগে পরীক্ষা হয়, আমাদের হাফ ইয়ারলি হতো আর ফাইনাল হতো। এই স্কুলে আমার ভীতির সবচেয়ে ভয়ের জায়গা হলো রামকৃষ্ণ হাজরা। কারণ হচ্ছে সে সেকেন্ড, মানে সে ফার্স্ট হলো প্রথমবারে, আমি সেকেন্ড হলাম।
পরের বারে দেখলাম ফার্স্ট নাম্বারটা হতেই হবে, যে কোনো এইবার জানো তো ওই আমি তোমাদের শিখিয়ে দিই কায়দাটা মাস্টারমশাইরা, সেটা হচ্ছে যে ব্যাট করে সে প্রথমে বুঝে নেয় বোলারের দুর্বলতাটা কোনটা, বলটাও কিরকম ফেল, ব্যাটটা তাকে সেভাবেই ধরতে হবে। ও সেই সবচেয়ে ভালো ব্যাটসম্যান যে বোলারকে রিড করতে পারে, সেই সবচেয়ে ভালো ছাত্র যে মাস্টারমশাইকে রিড করতে পারে। তোমাকে জানতে হবে মাস্টারমশাইয়ের দুর্বলতাটা কোন জায়গায়, কোন কোশ্চেনটা মাস্টারমশাই বারে বারে ধরে, কোন কোন চ্যাপ্টারটা মাস্টারমশাই মন দিয়ে পড়ায় জানবে, সেখান থেকেই কোশ্চেন দেয়। যে কোশ্চেনটা মাস্টারমশাই বারবার ক্লাসে বলতে চায়, জোর দেয়, জানবে সেটাই কোশ্চেনে দেয়। এই যে বললাম বোলার আর ব্যাটসম্যান, তুমি ব্যাটসম্যান, মাস্টারমশাই বোলার। আর একটা বল প্রথমে ফেলে এই যে প্রথম বলটা ব্যাটসম্যানের পক্ষে খুব মারাত্মক, তার কারণ ও জানে না যে বলটা কী করে ফেলবে। প্রথম হাত ঘোরানো আর প্রথম বলটা ফেলা দেখি ব্যাটসম্যান বুঝে নিতে পারে পরের বলগুলো কিরকম করে। আমার বোলার খুব মারাত্মক থাকে, 6টা বল 6 রকম করে বুঝতেই দেবে না ব্যাটসম্যানকে, ছাত্রকে বুঝতেই দেবে না যে পরের কোশ্চেনটা কেমন করবে। সুতরাং এই আমার যেটা মনে হয়েছে এই ব্যাটসম্যান আর বোলারের যে খেলা, সেটা হচ্ছে ছাত্র আর মাস্টারের। তা আমি বুঝে আস্তে আস্তে বুঝতে লাগলাম যে কোন কোন মাস্টারমশাই কীভাবে পড়াচ্ছেন আর কীভাবে, এটা কেউ বলে বোঝানো যায় না, তো এটা ভেতর থেকে বুঝতে হয়। আমি আর দু একটা গল্প বলবো, তখন বুঝতে পারবো। দেখতাম মান্নান সাহেব কেমন করে পড়াচ্ছেন, এইচএস কেমন করে। এই ঘরে একটা দিন মনে পড়ে, সেটা হয়তো স্কুলের প্রথম কি দ্বিতীয় দিন, হিরণময় গোস্বামী এইচএস বলতাম আমরা। অসাধারণ ভালো কবিতায় দক্ষতা ছিল। উনি আমাদের গল্প পড়াতেলেন। প্রথম গল্পটা পড়লেন, বললাম গল্প পড়বো, তারপর আমাদেরকে বলতে হবে গল্পটা। প্রথমে একটা গল্প পড়লেন, বেশ কয়েকটা কঠিন শব্দ ছিল। আমি 5 নম্বর বা 6 নম্বর বেঞ্চে বসেছিলাম, তখন সবে এসেছি। আমার উঠবো কি উঠবো না, উঠবো কি উঠবো না, মনে হচ্ছে পেরে যাবো। মাস্টারমশাই গল্পটা পড়ে গেলেন, এবার আমাকে বলতে হবে। সাহসে খোলার প্রথম দিনে না, মানে প্রথমবার মাস্টারমশাই বললেন আবার একটা গল্প। এবার গল্পটা আমার মনে আছে, শুধু দুঃখ বলে একটা গল্প বললেন। টোটালটা বললো কে বলবো, আবার ভাবছি বলবো, জোর করেই হাতটা তুললাম। সবাই তখন সামনে যারা বসেছিল, 6 নম্বর বেঞ্চে ছাত্র। হ্যাঁ বলবো, বলো। যত মনে পড়ছে ঠিকঠাকই বললাম, পুরো এক জায়গায় আটকাচ্ছে। বললো বাড়ি কোথায়, আমরা না বাবার নাম জিজ্ঞেস করি। বললো তো কাশীনাথের ভাই, মানে আমার দাদারা সবাই স্কুলের ছাত্র, বিশ্বনাথ, কাশীনাথ, সহদেব, সুজের, তারা সবাই স্কুল। হ্যাঁ স্যার, ঠিক আছে। চোখ পড়ে গেল। তারপরে আরো মানে আরো দু একজন গল্প। এই যে মাস্টারমশাইয়ের চোখ টানা না, এইটা ছাত্রের একটা সৌভাগ্য বলতে পারো। আর এটার জন্য দুটো জিনিস লাগে, আর কিছু না। আমি দেখেছি এতদিনের লেখাপড়া, একটা হচ্ছে মনোযোগ। আজকে দেখো, আজকে আমি এখানে বলছি, অনেকে ঠিক আমি বুঝতে পারছি, অনেকে খুব ধৈর্য ধরে শুনছো, অনেকে শুনছো না। এই জীবনের এই অ্যাটেনশন, মনোযোগ, এটা হচ্ছে প্রথম ভিত্তি জীবন করা। তুমি যত মনোযোগী হবে, তত তোমার অ্যাবজর্ব করা, শোষণ করার, ধারণ করার ক্ষমতা বাড়বে। ক্লাসে তুমি যদি মনোযোগ দিয়ে শোনো মাস্টারমশাইয়ের কথা, আমার মনে হয় যে আমার কেউ যদি ফেল করেন, আমার খুব দুঃখ হয়, রাগও হয়। একটা ছেলে রাগ হয় মাস্টারমশাইয়ের প্রতি, দুঃখ হয় ছেলে দিচ্ছে। একটা ছেলেকে 1 বছর পড়াবো, সে ফেল করবে, এটা খুব খুব কষ্টদায়ক। কেন ফেল করবে, কেন সে বুঝতে পারছে না, তোমার অসুবিধাটা কোথায়? একটা হচ্ছে মনোযোগ, পরে তো অনুশীলন বটেই,
আর একটা বলবো স্বপ্ন দেখা। এই গল্পটা আমি হয়তো বহু বক্তৃতায় বহু জায়গায় বলেছি, আবার একবার তোমাকে বলবো, তোমাদের স্বপ্ন দেখা বলতে তোমাকে স্বপ্ন দেখতে হবে যে আমি একে টপকাবো, আমি রামজীবনকে টপকাবো, এটা আমার একটা ইয়ে ছিল। রামজীবন আমার কাছে ত্রাস, আমি 5 পাই ক্ষতি নেই, কিন্তু রামজীবন যেন 6 না পায়। কিন্তু মুশকিল হতো রামজীবনকে আমি অঙ্কে কোনোদিনই হারাতে পারতাম। এই থেকে দেখলাম রামজীবন পেয়েছে 80, আমি পেয়েছি 81, কি আনন্দ! রামজীবনকে এক নম্বরে হারিয়েছি। ইসলামপুর হাই স্কুলের হ্যাঁ, হেডমাস্টার মশাই ওকে অঙ্কে হারার আমার কাছে মানে, আর ওই যে বললাম একজন ভীতি থাকে, রামজীবন আমার কাছে স্কুলের ভীতি। আমি ফেল করি ক্ষতি নাই, কিন্তু আমার চেয়ে যেন রামজীবন বেশি না হয়, তাই না? লোকে বলবে ছেলেটা মুখে গেছে। এই স্বপ্নটা তোমাকে রাখতে হবে। এই গল্পটা বলি, গল্পটা হচ্ছে পিটি ঊষার গল্প, দৌড়বিদ। এটা আমি জীবনে বহু স্কুলে বহু জায়গায় বলেছি। পিটি ঊষাকে একবার সাংবাদিকরা কোশ্চেন করেছিল যে আচ্ছা, আমরা দেখি যে মাঠে যে মেয়েটি ন্যাশনাল লেভেলে আপনাকে টপকে গেল, উইদিন 7 days আপনি তাকে টপকে যান, মানে এর টেকনিকটা কি? মানে কেন আপনি ওই দৌড়বিদকে আপনি মানে এগিয়ে প্রথম হন? পিটি ঊষা একটা খুব সুন্দর জবাব দিয়েছিল, আমি জীবনে এটাকে মন্ত্র বলে মনে করি। বলে আমি মাঠে টপকাই না। বললো তাহলে? বললো আমি টপকাই রাত্রি যখন শুয়ে থাকি। আমি শুয়ে শুয়ে স্বপ্ন দেখি যে আমি ওকে টপকে গেছি, আর প্রত্যেকটা স্টেপ আমি ওকে রাত্রিরে শুয়ে শুয়ে অ্যানালিসিস করি। এরপরে কোন স্টেপটা দিলে আমি ওকে টপকাতে পারি। এই রাত্রিরে যদি তুমি ভাবতে না পারো, দুটো জিনিস ছাড়তে হবে জীবনে, খুব কঠিন। একটা মোবাইল আর একটা টিভি, কোনো প্রয়োজন ছাড়া ব্যবহার করবে। এই দুটো যদি ছাড়তে পারো, ওই যে বাড়িতে মা বাবারা বলেন সিগারেট ছাড়তে হবে আর মদ ছাড়তে হবে, এ দুটো আমাদের ছাত্রছাত্রীদের কাছে সিগারেট এবং মদ, এ দুটোকে ছাড়তে হবে। তবে টেকনোলজি ছাড়া যাবে না, যতটুকু প্রয়োজন ততটুকু ব্যবহার করতে হবে। এবার আমি স্কুল মাধ্যমিক আমার খুব গর্ব হয় যে আমাদের নিয়ে প্রায় সেলিব্রেশন হওয়ার মতন অবস্থা, কারণ স্কুলে সে বছর কেউ ফেল করেনি। আমরা 26 জন ছাত্রছাত্রী ছিলাম। এর আগে এই স্কুল থেকে মাত্র 2 জন ছাত্রছাত্রী ফার্স্ট ডিভিশনে পাস করেছিল। একটা হচ্ছে ব্রজেশ্যাম মণ্ডল, পরে বিসিএস অফিসার হয়েছিলেন, আর একজন অসীম গোস্বামী। এই 2 জন ছাত্রছাত্রী আমাদের আগে সুদপুর হাই স্কুল থেকে ফার্স্ট ডিভিশনে পাস করেছে। আমাদের বছরই প্রথম 2 জন ছাত্র ফার্স্ট ডিভিশনে পাস করে, আমি এবং রামজীবন। বাকিরা সবাই প্রায় সেকেন্ড ডিভিশনে পাস করে। সে বছর কোনো ফেল ছিল। 26 জন ছেলে, মানে স্কুলের উৎসব পড়ে যাওয়ার মতন অবস্থা। সেটা আমাদের এখনো সেই গর্ব অনুভব করি। এখান থেকে গিয়ে তখন এইচএস পড়ানো হতো কলেজে, এখান থেকে গিয়ে ভর্তি হলাম কাটোয়া কলেজে। বলতে পারো ডোবা থেকে নদীতে, সমুদ্র নয় নদীতে। তার কারণ আমি গিয়ে দেখলাম কাটোয়া কলেজে 65 জন ছেলে ছিল। 65 জন ছেলের মধ্যে আমি হচ্ছি শেষতম, মানে একদম শেষের দিকে, যিনি ফার্স্ট ডিভিশনে পাস করে সায়েন্সে চান্স পেয়েছে। কারণ হচ্ছে সব ছেলে কেডিআই, অন্যান্য ডিডিসি, তাদের প্রচুর প্রচুর নম্বর। এদিকে তখন মালডাঙ্গা এবং তরুই খুব নামকরা স্কুল, তাদের ছেলেরা প্রচুর নম্বর পেয়েছে, ফার্স্ট ডিভিশনে ভর্তি হয়েছে। একটা গল্প বলি, খুব ভালো লাগবে। সেই গল্পটা আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল বলতে গেলে। কালীচরণ দাস বলে একজন, আমি বলছিলাম আজকে, কালীচরণ দাস বলে একজন ফিজিক্সের টিচার ছিলেন। আমি এখনো স্যারের গল্প করি কাটোয়া কলেজে। তার কারণ হচ্ছে কালীচরণ দাস ফিজিক্স পড়াতেও মনে হতে সে ইতিহাস পড়াচ্ছেন। ফিজিক্স থেকে কখন ইতিহাসে চলে যেতেন, কখন ভূগোলে যেতেন,
কোনো বোঝা যেত না, এত তার পাণ্ডিত্যের লেভেল। তা উনি একদিন একটা প্রবলেম দিলেন ক্লাসে। প্রবলেমটা দিলেন যে একটা সমদ্বিবাহু ত্রিভুজ, তার দুটো বাহু হচ্ছে তামার তৈরি, নিচেরটা লোহার তৈরি। অঙ্ক এখন ভুলে গেছি অনেকেই, তথ্য সংস্কৃতি বিভাগে কাজ করতে গেলে। তা উনি বললেন এমন একটা কন্ডিশন বার করো যে ত্রিভুজের উচ্চতাটা বাড়বে না। কারণ হচ্ছে তাপ দিলে, উনি আমাদের তাপ পড়াতেন, হিট। বললেন আমি হিট পড়াবো, নিরস সাবজেক্ট, কিন্তু তিনি এখনো যেভাবে আমাদের হিট পড়িয়েছিলেন, আমি এইচএস এর ক্লাসে যে কোনো জায়গায় এখনো হিট পড়াতে পারবো, এভাবে পড়িয়েছিলেন। তা বললে এমন একটা কন্ডিশন বার করো যে এই ত্রিভুজটার উচ্চতা বাড়বে না। অনেক ট্যান, তারপরে অনেক কিছু করে, অনেক রকম করে আমরা 65 জন ছেলে খাতা জমা দিলাম। বললো কালকে সে প্রবলেম সলভ করবো। আমার সৌভাগ্য এই হয়েছিল যে 65 জনের মধ্যে একমাত্র আমার প্রবলেমটাই সলভ হয়েছে। এবার উনি বললেন, আর একটা বলি গল্প, আমি কিন্তু বসুদেব নামে পরিচিত ছিলাম। কলেজ থেকে আমাকে বাসুদেব হয়ে যেতে হলো। তার কারণ হচ্ছে ইংরেজি বানান বসুদেব আর বাসুদেব এক, যেখানেই যেতাম বলতো বাসুদেব। আমি দেখলাম যে এ তো আমার গ্রহের ফের হয়ে দাঁড়াবে, সুতরাং নামটা পরিবর্তন করতে হবে। তারপরে উনি তখন, আমি একটা ভোলা বাথরুম করতাম, একটা বড় কাঁধে ব্যাগ থাকতো, একটা হাফসার জামা। বললো কোন স্কুলের ছাত্র? বললাম স্যার সুদপুর হাই স্কুল। তখন লোকে নাম জানতো এভাবে, এখন মাস্টারমশাই চলে গেল। সুদপুর কোথায়? স্যার করুই যেতে এই রাস্তায় পড়ে। তাহলে বলে ফিজিক্স কার কাছে প্রাইভেট পড়ো? আমরা স্যার ফিজিক্স প্রাইভেট পড়িনি। বল ফিজিক্স প্রাইভেট পড়ো না, কেমিস্ট্রি? আমার কেমিস্ট্রিও পড়িনি। একটু আশ্চর্য। যে বললেন ক্লাসের পরে আমার সঙ্গে দেখা করলাম। বললো আমার নাম কালীচরণ দাস, শুনেছেন? বললো আমি টিউশনি পড়াই না, তবে তোমার যা আজকে যাবে তুমি সব নোট করে রাখবে, আমি কবে ফাঁকা আছি জানবে, আমার কাছে সলভ করে দেবে। আমি পড়ে বহু জিনিস বুঝতে পারতাম না, নোট করে রাখতাম। একদিন জিজ্ঞেস করতাম, উনি বলতেন রবিবার সকালে এসে। রবিবার সকালে যেতাম, 8 ঘন্টাও লাগতো না, সব প্রবলেম সলভ হয়ে যেত। এখানেই বলতে পারো আমার জীবনের, কালীচরণ দাস আমার জীবনের একটা মোড়। শুধু তাই নয়, ওনার ঘরে গিয়ে আর একটা জিনিস দেখলাম, বসার খাটের শুধু বসার জায়গাটা ছাড়া সব বই, ঘরের ওপর নিচের থেকে শুরু করে মাথা পর্যন্ত বই, সমস্ত থাকে সেই বই আমি বহুবার বুঝিয়েছি। তারপরে স্যারের সঙ্গে এত আমাকে ভালোবাসতেন, উনি বললেন যে আমি দেশের বাড়ি যাব 7 দিনের জন্যে, বইগুলো অরক্ষিত থেকে যাবে, তুমি কি থাকবে? হ্যাঁ স্যার থাকবো। আমার লোক আর কিছু নয়, বইগুলো দেখতে হবে কী কী বই আছে। তা সেই স্যার যতবার দেশের বাড়ি যেত দুর্গাপূজা, আমি স্যারের বাড়িতে থাকতাম। এইবার কাটোয়া কলেজ থেকে আমার প্রিয় সাবজেক্ট ছিল ফিজিক্স, কিন্তু আমি ফিজিক্সে অনার্স পেলাম না, অনার্স পেলাম কেমিস্ট্রিতে। মন চাইল না। তখন সবাই বললো ফিজিক্স আর ইকোনমিক্সের মধ্যে খুব মিল, ইকোনমিক্স পড়ো। ইকোনমিক্সে ভর্তি হলাম কাটোয়া কলেজে। তখন তো গ্রামের ছেলেদের যা হয় এত ভেবে চিনতে পড়ে। কাটোয়া কলেজে সবই ইকোনমিক্স 2 বছরের খুলেছে। আমার জানা ছিল না যে আমার আগের ব্যাচে 14টা ছেলে কেউ পাস করে, আমরা সেকেন্ড ব্যাচের একই হাল হলো, কিন্তু খুব কপালের জোরে পাস করে গেলাম। কপালের জোরেই বলবো, একমাত্র আমি পাস করেছিলাম। এবং আমি কাটোয়া কলেজে বলতে পারি প্রথম ইকোনমিক্সের স্টুডেন্ট যিনি একবারে পাস করেছে। কিন্তু নম্বর খুব খারাপ। একটা ভালো যে ইকোনমিক্সে কেউ পাস করতো, ফলে মাস্টার ডিগ্রিতে চান্স পেয়ে গেল। ওই নম্বরে কোনো সাবজেক্টে নম্বর পাবে মানে চান্স পাওয়া যাবে না, কিন্তু ইকোনমিক্সে পাওয়া যেত। তারপরে ইকোনমিক্সে সবাই বললো ইকোনমিক্সে মাস্টার ডিগ্রি করছো, বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে চাকরি দেবে। তাই পাস করে যখন বেরোলাম, এখনকার মতো একই অবস্থা। তখন দেখা গেল চাকরি। এর মাঝে দুটো গল্প আছে।
এই ইকোনমিক্স পড়তে পড়তে তোমাদের মধ্যে এরকম একদিন ক্লাস করছি, আর এক মাস্টারমশাই, তার নাম ছিল গৌতম সরকার, এগ্রিকালচার ইকোনমিক্স ফার্ম ম্যানেজমেন্ট পড়াতো। আমি চাষি বাড়ির ছেলে, ফার্ম ম্যানেজমেন্ট বোঝাতে হবে না, ছোটো থেকেই বুঝছি। সুতরাং যখন উনি বললেন যে ক্লাসের বাইরে দেখা, ক্লাস হয়ে গেলে দেখা করলাম, উনি বললেন ভাইস চ্যান্সেলর একটা কাজ করছে, দুজন ছেলে দরকার, তুমি কি একটু যাবে? ভাইস চ্যান্সেলর, ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর কাজ করছে, আমি যাব? হ্যাঁ, তুমি এর আগে, আমি একটা ভালো যে এর আগে আমি একটা প্রজেক্ট, একটা পেপার পড়েছিলাম ইউনিভার্সিটিতে, সেটা হচ্ছে এগ্রিকালচার কিভাবে চেঞ্জ করা যায়, কিভাবে টেকনোলজি চেঞ্জ করা যায়। তারপরে ভাইস চ্যান্সেলরের কাছে আমি কয়েক মাস কাজ করেছিলাম। তারপরে গল্প যে আমি আরেকটা ওই কাজ করতে করতেই আরেকটা কাজ পেলাম, সেটা হচ্ছে জিওগ্রাফি ডিপার্টমেন্টে নিউ টেকনোলজি অ্যাডপশন ইন এগ্রিকালচার সোশিও ইকোনমিক পার্সপেক্টিভ, মানে কোন সোশিও ইকোনমিক পার্সপেক্টিভে এগ্রিকালচারের নিউ টেকনোলজি অ্যাডপ্ট হয়। তারপরে সাক্ষরতা অভিযানে 5 বছর কাজ করেছি, এরপরে এই চাকরিতে এসেছি। একটা আমি দেখি একটা ফোন পাই কিনা, যদি ফোনে পাই তোমাদের একজন বিখ্যাত লোকের সঙ্গে কথা বলবো। আগে জানবেন সঙ্গীত মেলা শুরু হয়েছিল, তখন আমি খুব জুনিয়র অফিসার ছিলাম। জানতে পারেন, আমি জানি না, আপনি ভীষণ প্রচারক মানুষ একজন, স্কুলের সবাইকে বলছি এরকম আদর্শ ব্যক্তি আমরা চাই, আমরা অনেক অনেক করে, তবে আমাদের ভালো হবে। উনি গুণী মানুষ, লেখক মানুষ, আমরা গুণমুগ্ধ করতে পারি। সরকারি আমাদের উনি আছেন, সেটা নিয়ে পুরো পরিচয়, ওনার গুণ আর যে সমস্ত বৈশিষ্ট্য, আমি সাহিত্যিক বৈশিষ্ট্য, এগুলো গ্রহণযোগ্য করতে গিয়ে এই বিষয়ে একটুখানি প্রযুক্তির পক্ষে গিয়ে উপকার হবে। শিবাজিদা একটা কলি গান শোনাতে হবে আমার ছাত্রদের। অনেক ধন্যবাদ শিবাজিদা, কালকে ফিরবো, ফিরে গিয়ে দেখা হবে। এটা হচ্ছে এই যে মানে স্টুডেন্ট উইক, মানে ছাত্র সপ্তাহ, এইবার এই উপলক্ষে এরা করে কি, এই স্কুল মানে সারা পশ্চিমবঙ্গ জুড়েই হচ্ছে। মুখ্যমন্ত্রী কালকে এটা সমাপ্ত অনুষ্ঠান করবে আমাদের গীতাঞ্জলিতে। এটা সব স্কুল, মানে সারা পশ্চিমবঙ্গ জুড়ে সব স্কুলই পালন হচ্ছে। এক সপ্তাহ ধরে পালন হয়। ওরা করছে, তার মধ্যে তাদের পুরনো ছাত্রদের
যারা বিভিন্ন জায়গায় আছে তাদের মাস্টারমশাইরা রাখেন, এখনকার ছাত্রছাত্রী এবং এখনকার শিক্ষকদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। আমি বলেছি সকলকে আমার ভালোবাসা জানাই। এই সুদপুর উচ্চ বিদ্যালয়ে যত শিক্ষক, ছাত্র, প্রাক্তন ছাত্র যারা আজ উপস্থিত হয়েছেন তাদের সঙ্গে আমি কথা বলতে পারছি। আমাদের পশ্চিমবঙ্গ সরকারের, রাজ্য সরকারের অত্যন্ত উচ্চপদস্থ একজন অফিসার, একজন আধিকারিক শ্রীযুক্ত বাসুদেব ঘোষের সৌজন্যে বাসুদেব ঘোষকে আমার কৃতজ্ঞতা জানাই। আমি 13 বছর বাসুদেব ঘোষকে চিনি। তিনি তার নিজের গ্রামকে কত ভালোবাসেন, গ্রামের স্ত্রী, গ্রামের মাসির, গ্রামের চাষি গল্প তার কাছে কতবার শুনেছি। এবং সেই গ্রামের যে স্কুল, সেই স্কুলের জন্য তার যে ভালোবাসা, সেই ভালোবাসা তার মধ্যে দিয়ে আবদ্ধ হন। আমি সকল ছাত্রকে এবং সকল যারা এখানে প্রাক্তন ছাত্র এখানে মিলিত হয়েছেন তাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং আলিঙ্গন জানাচ্ছি। যদি কখনো কোনদিন সম্ভব হয় একটা শীতকাল দেখে আমি আপনাদের স্কুলে একবার যাবো। আর জয়দা, আপনার কবিতা শুধু 2 লাইন বলে আপনি 7 তারিখ শুনতে পারবেন। আপনার কবিতা ভালো লাগে। আশা বলছি আমরা তো অল্পে খুশি, কি হবে দুঃখ করে আমাদের দিন চলে যায় সাধারণ ভাগ্য হবে। মাঝে মাঝে চলেও নাকি ভুলে গেছি। আচ্ছা, খুব ভালো। যাক, কেমন দেখতে শুনেছেন? উনি ওনার অভিজ্ঞতা, জীবনের কথা শোনালেন। এখান থেকে কারোর মনে কিছু প্রশ্ন আছে, উনি কি করেন এটুকু তো প্রশ্ন আছে, এটাও তো জানতে পারো। কারোর মনে কিছু আছে? হ্যাঁ, তোমরা বসো, আস্তে আস্তে একজন পশ্চিমবঙ্গ তথ্য ও সংস্কৃতি দপ্তর, কলকাতা কোথায় অবস্থিত? খুব ভালো। দুই বছর পশ্চিমবঙ্গ সরকারের প্রায় 54টা দপ্তর আছে, যেমন তথ্য দপ্তর, শিক্ষা দপ্তর, তারপরে তথ্য হলো, শিক্ষা হলো, বড় বড়গুলো বলি, এগ্রিকালচার অর্থাৎ কৃষি ডিপার্টমেন্ট, কৃষি বিভাগ, অ্যানিম্যাল রিসোর্স ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, এরা প্রচুর ডিপার্টমেন্ট। তার মধ্যে একটা আছে তথ্য ও সংস্কৃতি বিভাগ। এটা আগে সরকারের মন্ত্রী ছিলেন ব্রতদেব ভট্টাচার্য, আর এই সরকারের মন্ত্রী হচ্ছেন এটা হচ্ছে ইন্দ্রনীল সেন। ইন্দ্রনীল সেন উনি আমাদের ডিপার্টমেন্টে আছেন। এই ডিপার্টমেন্টের কলকাতায় হচ্ছে হেড অফিস, আর প্রত্যেক জেলায় একটা করে অফিস আছে, সেটার নাম জেলা তথ্য সংস্কৃতি দপ্তর। আর প্রত্যেক মহকুমায় একটা দপ্তর আছে, তার নাম হচ্ছে মহকুমার তথ্য সংস্কৃতি দপ্তর। কাটোয়ায় কাটোয়ার যে আমাদের অফিস, সেই অফিসের অফিসার হচ্ছে ওই জন্য তোমাদের যে দিদিমণি ওখানে বসে আছেন, সুস্মিতা গোস্বামী, সরি সুমিতা মুখার্জি। তোমাদের কি এরকম অফিসার হতে হবে, হচ্ছেও বড় অফিসার হতে হবে। আমাদের এই এবার জানতে চাইবে এইটা দিদিদের এই অফিসার হতে গেলে কি হতে হয়, তাই তো? অবশ্যই স্যার। এই অফিসার হতে গেলে এখন একটা পরীক্ষা হয়, তার নাম হচ্ছে WPICS, ওয়েস্ট বেঙ্গল ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স সার্ভিস। কঠিন পরীক্ষা মোটেই নয়, তোমাদের যে কেউ হতে পারবে, কিন্তু তোমাদেরকে এর চেয়েও বড় অফিসার হতে হবে, তাই তো? না, পরীক্ষাটা প্রত্যেক বছর হয় না, যখন ভ্যাকান্সি হয় সেই অনুসারে পরীক্ষাটা। আর বলো, স্যার, তথ্য ও
সংস্কৃত বিভাগ পদ্ধতি বলতে আমরা কি বুঝি একটু বলবেন? দুটো শব্দ আছে, একটা হচ্ছে তথ্য আর একটা হচ্ছে সংস্কৃতি। বুঝছো, আমাদের ডিপার্টমেন্টে 4টে ভাগ আছে, 4টে স্তম্ভ আছে। একটা হচ্ছে তথ্য, একটা হচ্ছে সংস্কৃতি, একটা হচ্ছে আর্কিওলজি অর্থাৎ পুরাতত্ত্ব, আর একটা হচ্ছে চলচ্চিত্র বা ফিল্ম। এই 4টে বিভাগে 4জন ডিরেক্টর থাকে। তাদের নিচে আমরা বেশ কয়েকজন আমরা অ্যাডিশনাল ডিরেক্টর আছি। ঠিক আছে, ডিরেক্টররা আছেন বিসিএস অফিসার থেকে, আর আমরা যাই WBICS থেকে। এইবার 4টি বিভাগের 4 রকম কাজ। তথ্য বিভাগের কাজ হচ্ছে, তথ্য শাখার কাজ হচ্ছে জনগণের খবর সরকারকে জানানো, আর সরকারের খবর জনগণকে জানানো। এবার সরকারের খবর জনগণকে কিভাবে আমরা জানাই? দেখবে হোর্ডিং, তোমরা সাধারণত দেখে থাকো, হোর্ডিং, বড় বড় হোর্ডিং থাকে, লেখা থাকে পশ্চিমবঙ্গ সরকার। অনেক জায়গায় লেখা থাকে পশ্চিমবঙ্গ সরকার তথ্য সংস্কৃতি বিভাগ, অনেক জায়গায় তথ্য সংস্কৃতি বিভাগ থাকে না। সরকারের যে বিজ্ঞাপন বের হয়, এটা একটু কমান, সরকারের যে বিজ্ঞাপন বের হয় সেই বিজ্ঞাপন আমাদের ডিপার্টমেন্ট থেকে বের হয়। টিভিতে দেখে দেয়, বিজ্ঞাপনটা হয়ে গেল, নিচে দেয় পশ্চিমবঙ্গ সরকার। পশ্চিমবঙ্গ সরকার বলতে ওটা তথ্য সংস্কৃতি বিভাগ, অর্থাৎ আমাদের ডিপার্টমেন্ট থেকে ওই বিজ্ঞাপনটা তৈরি করা হয় এবং দেখানোর ব্যবস্থা করা হয়। আর পুরাতত্ত্ব শাখার কাজ হচ্ছে বিভিন্ন জায়গায় যে পুরাতত্ত্ব পাওয়া যায় সেগুলোকে সংরক্ষণ করা এবং সেগুলোকে জনসমক্ষে তুলে ধরা। ফিল্মের কাজ হচ্ছে, এখন ফিল্মের কাজ কমে গিয়েছে। আগে যারা তোমাদের বাবাদের বয়সী ছিল তাদের অভিজ্ঞতা থাকবে, গ্রামে গ্রামে আমাদের ডিপার্টমেন্ট টিভি দেখাতে, বায়োস্কোপ দেখাতে, শিক্ষামূলক ছবি দেখাতো, অন্যান্য খবর, তখন তো এত টিভি ছিল না, খবরের রিল দেখাতো আমাদের ডিপার্টমেন্ট। সংস্কৃতি শাখাটা আমাদের অনেক বড় এবং আমাদের তার মধ্যে আমাদের 19টা একাডেমি আছে, যেমন বাংলা একাডেমি, সঙ্গীত একাডেমি, নাট্য একাডেমি। সুতরাং সেই নানা রকম কাজকর্ম আছে। জানা নেই? পশ্চিমবঙ্গ তথ্য ও সংস্কৃতি দপ্তরে কোন কোন কার্যাবলী বিষয়ে একটু বলবেন? ওই তো বললাম, তথ্য বিভাগের কাজ হচ্ছে সরকারের খবর, সরকারের কাজকর্ম, এই যে যত স্কিম হয়, কন্যাশ্রী, যুবশ্রী, স্কিমটা কি সেগুলো বলতে হয় লোককে। এই যে বুকলেট তৈরি করা, বলা, বিজ্ঞাপন দেওয়া, এগুলোর লেখালেখি করা, লোককে জানানো, এগুলো আমাদের তথ্য শাখার কাজ। আর এই যে যত কালচারাল প্রোগ্রাম হয়, নাটক, যাত্রা, সিনেমা, নাটক, যাত্রা, তারপরে লোক সংস্কৃতি, তারপরে আমাদের 19টা একাডেমি আছে। সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি, পশ্চিমবঙ্গ যাত্রা একাডেমি, পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি, পশ্চিমবঙ্গ নৃত্য একাডেমি, মানভূম কালচারাল একাডেমি, কমতাপুরী ভাষা একাডেমি, রাজবংশী ভাষা একাডেমি, তারপরে আর কি শিশু কিশোর একাডেমি, চারুকলা পর্ষদ, এগুলো সাংস্কৃতিক কাজকর্ম দেখাশোনা করে। এইগুলোই কাজ, এগুলোই কি বলে ইমপ্লিমেন্ট করা। আর বলেছেন সাংস্কৃতিক বিভাগের অফিসার হতে গেলে আলাদাভাবে পড়াশোনা করার দরকার নেই, এই পড়াশোনাটাই ভালো করে করতে হবে। তারপরে অনেকগুলো পরীক্ষা হয়, যেমন তোমার পিএসসি পরীক্ষা হয় জানো, তারপরে তোমার বিসিএস পরীক্ষা হয়, আইএস পরীক্ষা হয়। সেরকম প্রিপারেশন দিয়ে ওই তো 2 বছর আগে ওই ম্যাডাম পরীক্ষা দিয়ে এই ডিপার্টমেন্টে এসেছেন। আর আমরা প্রায় 30 জন অফিসার নতুন নিলাম, ওরা এসছে। এখন যেটা বলবো, তোমরা এখন হচ্ছে লেখাপড়াটা ভালো করে করা, লেখাপড়াটা ভালো করে করা। আর একটা হচ্ছে আমি বারবার বলি, মনের মধ্যে একটা আগুন জ্বালিয়ে রাখা, যে আমাকে বড় হতেই হবে, যে করেই হোক বড় হতেই হবে। প্রথম স্টেপ হচ্ছে লেখাপড়াটা ভালো করে। লেখাপড়া দেখে যদি ভয় তাহলে
পিছিয়ে। ফুটবল খেলা দেখেছেন? কিছু প্লেয়ার থাকে দেখবে, এই না জীবনে না এই ছোট ছোট জিনিস থেকে জীবনের শিক্ষাগুলো নিতে হয়, বই পড়ে সব শিক্ষা হয় না। কিছু প্লেয়ার থাকে দেখবে মাঠ জুড়ে খেলে, সে যখন বিপক্ষ পক্ষ গোল করতে গিয়েছে, সে গোল আটকাবার জন্য নেমে গিয়েছে, একদম সে ব্যাকে চলে গিয়েছে, মানে ব্যাক যেখানে দাঁড়ায় সেখান থেকে বল ধরে নিয়ে এসে মাঠ তো খেলছেই, আবার এসে গোল করার চেষ্টা করছে। আর কিছু প্লেয়ার থাকে শুধুই দাঁড়িয়ে আছে, তার পায়ের কাছে যখন বলটা এলো জাস্ট পাস করে আরেকজনকে দিয়ে। তোমাকে ঠিক করতে হবে তুমি কিরকম প্লেয়ার হবে, মাঠ জুড়ে খেলবে না তোমার কাছে যখন বল আসবে শুধু পায়ে পাস করে আরেকজনকে দিয়ে দেবে। এই দুজন প্লেয়ার আলাদা, জীবনেও তাই। তুমি কিছু প্লেয়ার আছে, কিছু লোক আছে, কাজ আসার আগে আমরা বলি কাঁধে তেল আছে, কাজটা অন্যকে পাস করে দিল। তুমি যদি কাজটাকে, কিছু প্লেয়ার আছে বুক দিয়ে বল নামায়, পায়ে বল আসছে বুক দিয়ে নামায়, নিজের পায়ে নেয়, তারপরে টিপি করে গিয়ে গোল দেয়। তোমাকে এরকম হতে হবে। কাজ আমি হাতে মুঠে নেব। এখন তোমার কাজ লেখাপড়া। লেখাপড়া সম্পর্কে আমি একটা বলি আমার অভিজ্ঞতা থেকে। আমি কিভাবে পড়তাম, কিভাবে মনে রাখতাম। আমি তো খুব বড় বাড়ির ছেলে নই, আমার মাও লেখাপড়া জানতো না, আমার বাবাও লেখাপড়া জানতো না, আমার দাদারা কিছুটা লেখাপড়া জানতো। আমি কি করতাম, আমার ধরনটা ছিল এইরকম যে আমাকে মুখস্থটা করতে হবে, তো মুখস্থ করা খুব কঠিন কাজ, তাই তো মনে রাখবে, মনে রাখাটা খুব কঠিন কাজ। মনে রাখাটা কিরকম জানো তো? আমি মনে করি তুমি জানো যে গ্রামে নাও, সেই গ্রামে একবার গেলে গ্রাম চিনতে পারো, সবকিছু চিনতে পারবে। তুমি যদি 10 বার যাও, ওখানে যদি 2 দিন থাকো, তাহলে অলি গলি বারবার গেলে গেলে তোমার সবটা মুখস্থ হবে। কোথায় আম গাছ আছে, কার বাড়ি ব্যায়াম ভাঙা, কোথায় কার গোয়াল ঘর, কোন দিকে রাস্তা আছে, সব চেনা হয়ে যায়। লেখাপড়াটা ঠিক এইরকম। লেখাপড়াটা ঠিক এইরকম। তুমি যদি তোমার পাঠের মধ্যে বারবার যাও, বইটা একটা সময় তোমার চোখের সামনে চলে আসবে। তোমার খাতায় দেখবে, আমি না পরীক্ষার সময় খাতা বদলাতাম না, নতুন খাতা পেলেও। তার কারণ হচ্ছে পুরোনো খাতার পাতা কোথায় ছেঁড়া আছে সেটাও মনে থাকে, ওই জায়গাটা ছেঁড়া আছে, ওই জায়গাটা কাটা আছে, দেখবে মেমোরিতে আসে, তাই না? এই জন্য এইটা তুমি যদি বারবার করতে থাকো, তোমাকে ফ্রেমের মধ্যে আনতে হবে। যারা ছবি বানায় তারা বলে সবকিছুকে ফ্রেমে আনতে হবে, লেখাপড়াকেও তোমাকে ফ্রেমে আনতে হবে। ভূগোল ফ্রেম, ভূগোল একটা ফ্রেম, তার ফার্স্ট চ্যাপ্টার এই আছে, সেকেন্ড চ্যাপ্টার এই আছে, থার্ড চ্যাপ্টার এই আছে। এইটা সবচেয়ে প্রথম থেকে একটু কঠিন কাজ, প্রথম লাগবে, খুব সহজ কাজ। আর একটা কথা বলি, লেখাপড়া জীবনে লেখাপড়ার চাইতে সহজ কাজ আর কিছু নেই। গান গাওয়া, সুর লাগানো বেশ কঠিন কাজ। খেলাধুলো করা খুব কম্পিটিশন। সবচেয়ে জানবে জীবনে, আমি মনে করি দুটো কাজ সহজ, একটা হচ্ছে লেখাপড়া আর একটা হচ্ছে লেখা, কিছু লেখা। কেউ তোমাকে ডিস্টার্ব করছে না, তুমি তোমার সঙ্গে আছো। ফ্রেন্ড যখন বললেন, আমি যেটা করতাম, আজকের মাস্টারমশাই 5টা সাবজেক্ট পড়িয়েছে। প্রথম সাবজেক্ট ইংরেজি পড়িয়েছে, সিবি চিত্তরঞ্জন বক্সি, রাত্রিরে শুয়ে প্রথম 8 ঘন্টা ঘুমোবে না। রাত্রিরে খাওয়া দাওয়ার পরে প্রথম 8 ঘন্টা ঘুমোবে না, শুয়ে থাকবে কিন্তু ঘুমাবে না। প্রথম স্যার কি ক্লাস নিয়েছে? এই ক্লাস নিয়েছে। কোন চ্যাপ্টার পড়ালো? এই চ্যাপ্টার। কি পড়ালো? এই বিষয়। ভালো, খুব সুন্দর হলো। সেকেন্ড ক্লাস কার ছিল?
অমুক স্যারের ছিল, আমাদের মান্নান সাহেবের ছিল। মান্নান সাহেব কি পড়ালো? ফিজিক্স পড়ালো। ফিজিক্সের কোন পড়ালো? গতি পড়ালো। গতিতে কোন জায়গাতে পড়ালো? এই অর্ধেকটা মনে পড়বে, অর্ধেকটা পড়বে না। তারপরে স্যার কি পড়ালো? ম্যাথ পড়ালো, এসবি ম্যাথ পড়ালো। কোন পড়ালো? আজকে ম্যাথ পড়ালো ঐকিক নিয়ম। কোন কোন অঙ্ক করালো? এই কোনটা পারলাম, এই পারলাম, এটা পারলাম না। হয়ে গেল 6টা ক্লাস, আধ ঘন্টার মধ্যে বলা হয়ে গেল। কিছু মনে পড়লো, কিছু মনে পড়লো না। সকালে উঠি আগে খাতা খাতা দেখে নাও কোন জায়গাটা মনে পড়ছিল, কোন জায়গাটায় মনে পড়লো না। পৃথিবীর কোন শক্তি নেই তোমাকে ফেল করায়। পৃথিবীর কোন শক্তি নেই তোমাকে ফেল করায়। এটা করতে থাকো। যদি ফেল করো, যদি কেউ ফেল করে, আমি ঠিকানা লিখে দিয়ে যাচ্ছি, তাহলে আমাকে বলবে যে স্যার আপনি বলে গিয়েছিলেন, আমি এটা 1 বছর প্র্যাকটিস করেছিলাম কিন্তু তাতে আমি ফেল করেছি। আমাকে বলবে, আমি তারপরে তোমার দায়িত্ব নেবো, আমি দেখবো তুমি কেন ফেল করেছো। বুঝেছো কি বললো? বুঝেছো সবাই? আর একটা আমাকে বলি, আমাকে এখন 5টা দায়িত্ব পালন করতে হবে। আমি নবান্নে বসি, 9 তলা 7 নম্বর ঘর, 907-এ আমার একটা চেয়ার আছে। নবান্নে আমাকে গিয়ে কাজ করতে হয় প্রথম। তারপরে আমি চলে আসি বাংলা একাডেমি। বাংলা একাডেমিতে সচিব হিসাবে আমাকে কাজ করতে হয়। তারপরে আমাকে চলে যেতে হয় দলিত সাহিত্য একাডেমি, সেখানকার আমি সচিব, সেখানে আমি কাজ করি। তারপরে এখন নেই, কিছুদিন শেষ হলো, রবীন্দ্র সদন বলে একটা অডিটোরিয়াম আছে, সেখানে আসছে, এসে আমাকে কাজ করতে হয়, সেখানে একটা চেয়ার। তারপরে আমাকে চলে যেতে হয়, সবদিন পারি না, উকাপুরা ভবন বলে একটা জায়গা বাংলা একাডেমির পাশে, সেখানে কাজ করতে হয়। তারপরে আরো অনেক অ্যাসাইনমেন্ট আছে। এই আমি বারবার ভাবি, ওই বললাম ভুলো, এরকম একটা ভুলো, এরকম একটা গায়ের ছেলে, আগে ইংরেজি বলতে পারতাম না, ভালো করে লোকের সামনে বলতে পারতাম না, আমাকে লোকে আমাকে কেন এতগুলো দায়িত্ব দেয়? আমি বারবার ভাবি এখন কেন আমাকে এতগুলো দায়িত্ব বিশ্বাস করে দিল। আরো 2-3 জন আধিকারিকের নাম বলবো না এখানে, তারা খুব উঁচু স্তরের আধিকারিক, অনেক উপর লেভেলে। তারা মাঝে মাঝে আমাকে দেখে বলে, এটা তোমাকে করে এটা ঠিক আছে করে নেব, বা বলে এটা একদিন শুনছিলাম, বা নেটে সার্চ করেও দেখতে পারবেন, আগে আমরা কয়েকটা মাত্র ধরতাম যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, টিচার, পিএসসি পরীক্ষা, বিসিএস পরীক্ষা, আইএস পরীক্ষা, আর গোটা 20 বাইরে আর প্রফেশন খুঁজে পেতাম না। 20টা বিষয়ের চাকরি। এখন কত প্রফেশন জানো, কত রকমের কাজ করা যায়, চাকরি করা যায়, ধারণা আছে? কত বিষয়ে এস্টাবলিশ হওয়া যায়? 4,500 বিষয়ে তুমি টপ হতে পারো। নতুন নতুন সাবজেক্ট যেগুলো এখন খুব ডিমান্ড, আমি বলবো হসপিটাল ম্যানেজমেন্ট, ট্যুরিজম ম্যানেজমেন্ট, হসপিটালিটি ম্যানেজমেন্ট। হসপিটালিটি ম্যানেজমেন্ট বলতে ভাববে কি বিষয়টা? এই যে বিদেশ থেকে অতিথিরা আসে, বড় বড় প্রোগ্রাম হচ্ছে, তার ম্যানেজ করা, ট্যুরিস্ট ম্যানেজমেন্ট, এগুলো এখন খুব বড় বড় সাবজেক্ট, প্রচুর ডিমান্ড, প্রচুর বেতন। হোটেল ম্যানেজমেন্ট তো আছেই অনেক দিনের মধ্যে। এগুলো তোমাকে না খুঁজে নিতে হবে, এক্সপ্লোর করতে হবে। আমরা না এই যারা গ্রামের ছেলে মেয়ে, আমি মাঝে মাঝে এই কথাটা ভাবি, আমাদের গ্রামের ছেলে মেয়েদের আমাদের অবস্থা জানো, সেই গুটি পোকার ভেতরে পোকা থাকে না, গুটি পোকার ভেতরে যে পোকাটা গুটি পোকা তৈরি করে, যে পশম তৈরি করলো, সে কিন্তু
ওই গুটিটার মধ্যেই আছে। ও যদি চিঠি বেরোতে পারে, কখন বেরোয়, হয় প্রজাপতি হয়ে অথবা মহান হয়ে। সুতরাং তোমাকে না এই গুটি পোকা কেটে বেরোতে হবে, সেই স্বপ্নটা দেখতে। শেষে একটা জিনিস বলে আমি শেষ করব। লোকে বলে তো চাকরি পাই না, একদম সত্যি। 1 মিনিট। লোকে বলে চাকরি পাই না। একটা ছেলে এনে দাও, মাধ্যমিক, এইচএস বা বিএ পাস, আমি চাকরি দেব, আমি নিজে তাকে চাকরি দেব। কিন্তু তাকে 4টে কাজ করতে হবে, 4টে কাজ, খুব সহজ কাজ। সেই কাজটা করার জন্য তোমরা কাল থেকে প্র্যাকটিস করবে। জীবনে কেউ যদি চাকরি না পাও, তখন আমাকে বলতে স্যার আমি চাকরি পাইনি, আপনি বলেছিলেন স্কুলে গিয়ে আপনি চাকরি দেবেন, আপনি চাকরি দেবেন, আমি চাকরি পাবো। কি করতে হবে? 1 পাতা নির্ভুল বাংলা লিখতে হবে, 1 পাতা নির্ভুল ইংরেজি লিখতে হবে, আর কিছু সহজ ম্যাথামেটিক্স দেবো, করতে হবে। আর দিন বদলে গিয়েছে, দুটো জিনিস করতে হবে। 1 পাতা ইংরেজি টাইপ করতে হবে 3 মিনিট, 1 পাতা বাংলা টাইপ করতে হবে 5 মিনিট। এইটা যদি কেউ করতে পারো, তারপরে যদি চাকরি না পাও, আমার কাছে আসে, আমি চাকরি দেব। আর এই কাজটা মোটেই কঠিন কাজ না। 1 পাতা নির্ভুল বাংলা, 1 পাতা নির্ভুল ইংরেজি। খুব কঠিন শক্ত বোম্বাস্টিং শব্দ দিয়ে লিখতে হবে মানে নেই। সহজ বাংলা 1 পাতা লিখবে, সহজ ইংরেজি 1 পাতা লিখবে, যে কোনো বিষয়ে 3 মিনিটে ইংরেজি 1 পাতা টাইপ করবে, 5 মিনিটে 1 পাতা বাংলা টাইপ করবে, সহজ ম্যাথামেটিক্স করবে। ঠিক আছে, ছোট গোল দিয়ে গেলাম। এই গোলটা যদি ক্লিক করতে পারো, জীবনে চাকরি পাও না, এই কথাটা শুনতে হবে। বাংলাটা কি অগ্রতে টাইপ করবে না যে কোনো একটা শিখলে আর একটা শিখতে বেশি দিয়ে অফিসে ইউজ হয় সেটাই কেউ পারে না। তোমাদের আমি বলছি কেউ পারে না। ইন্টারভিউ, বহু জায়গায় ইন্টারভিউ নিতে গিয়ে দেখেছি 1 পাতা বাংলা নির্ভুল লেখার ক্ষমতা 1000-এ 1 জন। ইংরেজি ছেড়ে দাও, ইংরেজি ছেড়ে দাও, 1000-এ 1 জনও 1 পাতা শুদ্ধ বাংলা মানে লিখতে পারে না। এটুকু প্র্যাকটিস করো, আবার স্কুলে যখন আসবো কথা হবে। সবাইকে ধন্যবাদ। স্যার আমাদের মধ্যে রয়েছেন, স্যারের পারমিশন নিয়ে কয়েকটা কথা বলি। স্যার যখন আমাদের দপ্তরে চাকরি করতে এসেছিলেন, তখন স্যার আমার থেকে উচ্চ পদে যোগদান করেছিলেন জেলা আধিকারিক হিসেবে। এখন স্যার আমাদের অপর সংস্কৃতি অধিকর্তা এবং পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি সহ আরো কয়েকটি একাডেমির সচিব। প্রচুর দায়িত্ব স্যারের থেকে আমরা প্রচুর শিখেছি। আমাদের দপ্তরে নতুন অফিসারদের ট্রেনিংয়ের ব্যবস্থা করেছিল এটিআইতে, নেতাজি সুভাষ অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রেনিং ইনস্টিটিউট। সেখানে আমরা আবাসিক হিসেবে ট্রেনিং করেছি। তারপর বিভিন্ন সদর, জেলা সদরে আমরা ছিলাম। আমি ছাত্রছাত্রীদের একটা কথাই বলবো, আমি তোমাদের মতো জায়গা থেকেই উঠে এসেছি। হয়তো স্যারের সাথে আমার বয়সের পার্থক্য অনেক জুনিয়র আমরা। স্যারদের সময় সরকারি স্কুলে সত্যি পড়াশোনা হতো, আমাদের সময় সেই ট্র্যাডিশনটা অনেক কমে গেছে। কিন্তু প্রচুর আমরা প্রাইভেট স্কুলের সাথে কম্পিট করেছি, সেখান থেকে রেজাল্ট কিন্তু আমি সরকারি স্কুল থেকে ভালোই করেছিলাম। উচ্চ মাধ্যমিকের পর থেকে প্রথাগতভাবে টিউশন পড়িয়েছি, বিএসসি করতে করতে চাকরির প্রিপারেশনে পড়াশোনা করেছি। এবার আমার ইচ্ছে ছিল ছোট থেকে শিক্ষক হওয়ার, কিন্তু আমার গ্র্যাজুয়েশনের পরে সেই অর্থে এসএসসি হয়নি বলে শিক্ষকটা হওয়া হয়নি। বা আমি ডিউরিং গ্র্যাজুয়েশন আমি ঠিক করে দিয়েছিলাম যে অ্যাডমিনিস্ট্রেশনে আসবো। তো সেটা এরকম নয় যে আমি WBICSE আসবো বা BCSE হতে হবে, এরকমটা নয়। সেন্ট্রাল, স্টেট যেখানে যা পেরেছি পরীক্ষা দিয়েছি। ব্যর্থতাটাকে এক্সপেক্ট করবে, তুমি অ্যাকসেপ্ট করবে যে তুমি জীবনে ব্যর্থতা আসবে। প্রচুর ফেল
করেছি, প্রচুর রাতে চোখের জল পড়েছে। 2018 আমরা এই মেন্স পরীক্ষাটা দিয়েছিলাম আমাদের মহকুমা তথ্য সংস্কৃতি আধিকারিকে। আমি যখন চাকরিতে যোগদান করি তখন 2022-এর মে মাস। তার মাঝে প্রচুর পরীক্ষা, প্রচুর ব্যর্থতা, কিন্তু ওই রাত জেগে পড়াশোনা করা, তার মাঝে টিউশন পড়ানো, হয়তো রাতে 4 ঘন্টা 5 ঘন্টা ঘুমিয়েছি, সেটাই সারাদিনের ঘুম। সারাদিন ছাত্র পড়াতে হতো, না হলে বাড়ি থেকে মেয়েদের তো জানো সবার বাড়িতেই একটা চাপ থাকে যে আফটার গ্রাজুয়েশন বিয়ে দেওয়ার একটা মানে প্রথা সব বাড়িতেই আছে। বাঙালি মেয়েদের, আমরা মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবারের ছেলে মেয়ে, কিন্তু সেই অর্থে আমাকে চাকরি করতে হবে, প্রতিষ্ঠিত হতে হবে, এটা মাথায় রাখতে হবে। আর নিজেকে এটা ভাবে মোটিভেট করবে যে আমরা যেখানে যেইভাবে আছি আমরা কিন্তু সবাই প্রতিষ্ঠিত হতে পারি। আর আমাদের সাথে যারা চাকরি পেয়েছে বা করছে, আমার স্কুল থেকেই আমার বন্ধু বান্ধব, আমার ব্যাচমেট, তারা প্রত্যেকে এখন হয় WBCS অফিসার বা বিভিন্ন মানে BCS এর বিভিন্ন দপ্তরে তারা রয়েছে, কেউ ডাক্তার, ম্যাক্সিমাম ইঞ্জিনিয়ার, আইটিতে প্রফেশনালস রয়েছে। তারা কিন্তু প্রত্যেকে সরকারি বাংলা মাধ্যমের ছাত্রছাত্রী। তাদের পরিবারের কেউ সেরকম শিক্ষিত উচ্চবিত্ত নয়, কারোর বাবা সরকারি চাকরিও করেন না। আমরা সেই রকম পরিবার থেকে এসেছি। তোমাদের সাথে আমার খুব একটা পার্থক্য নেই। স্যার যেরকম বললেন যে অধ্যবসায়, নিষ্ঠা, হয়তো আমাদের মধ্যে এখন অধ্যবসায় অনেকটা কমে গেছে, কিন্তু একটা টাইমে তোমরা যখন বড় হবে, যুগ পাল্টাচ্ছে, তো যুগের সাথে সাথে নিজেকে চেঞ্জ করতে হবে। আর এই ফোন, যত স্মার্টফোন থেকে নিজেকে দূরে রাখবে, শুধু পড়াশোনার পারপাসে ইউজ করো, বাকি কিছু না। আর জীবনের একটা গোল তোমাদের সেট করতে হবে। গোল ঠিক থাকে, ইউ উইল বি সাকসেসফুল ডেফিনেটলি। সবাই খুব ভালো থাকো, মন দিয়ে পড়াশোনা করো, প্রত্যেকে প্রতিষ্ঠিত। মামা, কি রে? ও মামা, আরে হলো কি? মামা গো, আরে কি হলো তাই বল না, খালি মামা মামা করতে লেগেছে। ও মামা গো, তাহলে কি হবে গো? এই তোর পিঠে ঘা দুচার পড়বে গো, আর হবে কি? না মামা, দেখো না এই কাগজে কি লিখেছে। কি আবার লিখবে? ওদের যা খুশি তাই লিখেছে, তোর তা নিয়ে চেঁচাবার দরকার কি? শোনো না একবার কি বলছে ওরা। আমেরিকার কোন বিখ্যাত মানমন্দির হইতে সংবাদ আসিয়াছে যে পত্রস্থ দূরবীক্ষণ যন্ত্রে একটি ধূমকেতু দেখা গেছে। জ্যোতির্বিদ পণ্ডিতেরা গণনা করিয়া বলিয়াছেন যে আগামী জুন মাসে সেই ধূমকেতু পৃথিবীর নিকটবর্তী হইবে এবং তখন পৃথিবীর সহিত তাহার সংঘর্ষ হইবে। হবে তা হবে, তাতে চেঁচাবার কি হয়েছে? যদি ধূমকেতুর সঙ্গে ধাক্কা লাগে আর পৃথিবী চুরমার হয়ে ভেঙে যায়, তাহলে তো যা যা, কাঁচের পুতুল কিনা অমনি চুরমার হয়ে ভেঙে যাবে। যদি ধূমকেতুটা ধূপ করে আমাদের বাড়ির ওপর এসে পড়ে, কিংবা ভূমিকম্প হয়, কিংবা বাড়িতে আগুন লেগে যায়, কিংবা পরেশনাথের পাহাড় তোর মাথায় এসে পড়ে, কিংবা তোর মগজের গোবরগুলো শুকিয়ে খুঁটে হয়ে যায়, তা কখন কি হয় কিছু তো বলা যায় না। এই তো গোবিন্দরও তো মামা ছিল, সে মামা তো গত বছরে সর্দি গরমে হয়ে মরে গেল। মরেছে তা আপদ গেছে, তাতে হয়েছে কি? না, তাই বলছিল। এই সেদিনও তো আমাদের জিমন্যাস্টিক মাস্টার পিলে হয়ে মরে গেল। তাহলে কে কতদিন বাঁচবে, কখন মরবে, কখন কি হবে কিছু তো বলা যায় না। উফ, ওরে বাবা রে, এই যে একবারে বৈরাগ্যর দাদা ঠাকুর হয়ে উঠলো দেখি। দেখ, কান ধরে এমন থাপ্পড় লাগাবো। বাহ, ব্রজলালের বাবা যদি 1 মাস আগে মরে যেত, তাহলে সে কি ব্রজলালকে সেদিন এমন সুন্দর চমৎকার প্রাইজ দিত? দেখ, তুই কি বলতে চাইছিস বল দেখি। তুমি যে বলেছিলে আমাকে প্রাইজ দেবে, কই দিচ্ছ না তো। শেষটাই যদি সে কথা সোজাসুজি এক সময়ে বললেই হতো,
তার জন্য ভ্যাঙানি ঘোঙানি করে আমার ঘুমটি নষ্ট করার কি দরকার ছিল? যা, আজ বিকেলে প্রাইজ পাবি।